নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো কণ্ডমুনির কথা। তো শ্রোতা ভক্তরা, এই কণ্ডমুনি কে ছিলেন, তার বিবাহ কার সঙ্গে হয়েছিল, আর কিভাবে তার ধ্যান নষ্ট হয়ে গিয়েছিল। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। কণ্ডমুনি গোমতী নদীর তীরে একটি ছোট্ট কুটির তৈরি করে তিনি তার ধ্যান সাধনা শুরু করলেন। তার ধ্যান সাধনা দিন দিন তীব্র থেকে অতি তীব্র হতে থাকে, আর যত তীব্র হতে থাকে কাণ্ডমুনি দিনের দিন আরো গভীরভাবে তপ করতে থাকলেন। এই কাণ্ডমুনি গ্রীষ্মকালে পঞ্চাগ্নির তাপ সহ্য করে তিনি ধ্যান করতে থাকলেন। আবার বর্ষা ঋতুতে খোলা বেদিতে বৃষ্টির মধ্যে তিনি তপ ও ধ্যান করতে থাকলেন। আবার তেমনি হেমন্ত বা ঋতুতে তিনি ভেজা কাপড় গায়ে দিয়ে তপ করতে থাকলেন। তার এরকম তপ দিন দিন বাড়তেই থাকলো, আর তা দেখে সিদ্ধ বিদ্যাধন গন্ধর্ব দেবতারা অতি আশ্চর্য হলেন এই কাণ্ডমুনির ধ্যানের প্রভাব দেখে। আর তার প্রভাব এতটাই শক্তিশালী হলো যে ইন্দ্রদেব ভয় পেয়ে গেলেন। ইন্দ্রদেব ভাবলেন যদি কাণ্ডমুনি তার পদ কেড়ে নেয়, এই কারণে ইন্দ্রদেব ঠিক করলেন কাণ্ডমুনির ধ্যান এখনই ভঙ্গ করতে হবে। তো শ্রোতা ভক্তরা, সেই কারণে তিনি তখন প্রেমলোচা নামে এক অপ্সরাকে ডাকলেন। প্রেমলোচা অতীব সুন্দরী, 16 বছরের যুবতীর ন্যায় উজ্জ্বল, বড় বড় চোখ, আর তার চোখের মধ্যে এক অদ্ভুত প্রেম রয়েছে। তিনি ঠিক করলেন এই প্রেমলোচাকে দিয়েই কণ্ডমুনির ধ্যান তপস্যা নষ্ট করবেন। তো শতভক্তরা, সেই কারণে প্রেমলোচাকে ডাকলেন। প্রেমলোচাকে যখনই বললেন, প্রেমলোচা বললেন এই কণ্ডমুনি নিষ্পাপ ও ব্রহ্মচারী, আর তার ক্রোধ অতি তীব্র। আমি যদি তার ধ্যান ভাঙাতে যাই আর তিনি যদি আমাকে অভিশাপ দিয়ে দেন, তাহলে তো আমার এই জীবনের অস্তিত্বই থাকবে না। তখন ইন্দ্রদেব প্রেমলোচাকে আশ্বস্ত করলেন। তিনি সেই সময় কামদেব, দক্ষিণাবায়ু, ঋতুরাজ বসন্তকে ডাকলেন। তারা সবাই আসতেই ইন্দ্রদেব তাদেরকে বুঝিয়ে বললেন প্রেমলোচাকে সাহায্য করার জন্য। আর প্রেমলোচা তখন রাজি হলেন। প্রেমলোচা বললেন ঠিক আছে, তবে চলুন। তারা তখন সেই কণ্ডমুনির আশ্রমে আসলেন। কণ্ডমুনির আশ্রমে আসতেই তারা দেখতে পেলেন কণ্ডমুনি ধ্যানে মগ্ন হয়ে আছেন। তখন প্রেমলোচা বলল, আমি ওনার মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি করব, আর তোমরা আমাকে সাহায্য করবে। সেই অনুসারে আশ্রমের অনতি দূরেই কণ্ডমুনির দৃষ্টির মধ্যেই, কণ্ডমুনির যাতে দৃষ্টি পড়ে ঠিক সেরকম জায়গায় প্রেমলোচা জলের মধ্যে নেমে গুনগুন করে গান গাইতে থাকলেন। আর সেই সময় কামদেব তার বাণ চালিয়ে দিলেন কণ্ডমুনির ওপর। আর সেই সাথে বসন্ত ঋতু না থাকা সত্ত্বেও ঋতুরাজ বসন্ত ঋতুর আবহাওয়া সৃষ্টি করলেন। আর দক্ষিণাবায়ু তিনি বইতে থাকলেন, মৃদু মৃদু হাওয়া বইতে থাকলো, আর অদ্ভুত এক প্রেমের হিল্লল চারিদিকে চলতে থাকলো। আর কামদেবের বাণ চালানোর পরেই কণ্ডমুনির চোখ খুললেন। চোখ খুলেই তিনি প্রেমলোচাকে দেখতে পেলেন। এত সুন্দর রমণী, তিনি এক দৃষ্টে প্রেমলোচার দিকেই তাকিয়ে থাকলেন। ভক্তরা, আর সেই সময় ঋতুরাজ বসন্ত, দক্ষিণাবায়ু ও কামদেব ক্রমাগত তাদের প্রেমের বাতাবরণ সৃষ্টি করলেন। আর তাতেই কণ্ডমুনি তার ধ্যান থেকে উঠে প্রেমলোচার কাছে এলেন। তিনি প্রেমলোচাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি, এখানে কি করছো? তখন প্রেমলোচা বললেন, আমি আপনারই সেবিকা, আমি এখানে ফুল তুলতে এসেছি। কণ্ডমুনি তার এরকম কোন সেবিকা আছে তিনি চিন্তা করতে থাকলেন। তার সেবিকা এত সুন্দর, তার এরকম সেবিকা আছে তিনি তো জানতেনই না। তখন প্রেমলোচা কণ্ডমুনির মনের ভাব বুঝে তিনি বললেন, আমি আপনারই সেবিকা, বলুন আমি আপনার কি সেবা করব? আপনি যা বলবেন আমি সেই সেবাই আপনাকে করব। কণ্ডমুনি সেই সময় সম্পূর্ণ কামদেবের বশে চলে গেলেন। তিনি প্রেমলোচাকে বললেন, চলো তাহলে আমার কুটিরে। তিনি প্রেমলোচাকে নিয়ে কুটিরে প্রবেশ করলেন। কুটিরে প্রবেশ করতেই কামদেব, ঋতুরাজ বসন্ত ও দক্ষিণাবায়ু বুঝলেন তারা যে কার্য করতে এসেছেন সেই কার্য হয়ে গেছে। তখন তারা সোজা ইন্দ্রদেবের কাছে গেলেন। ইন্দ্রদেবকে গিয়ে তাদের কথা বললেন। ইন্দ্রদেব একথা শুনে খুবই খুশি হলেন। আর এদিকে কণ্ডমুনি প্রেমলোচার রূপ দেখে তিনিও তার রূপ পরিবর্তন করলেন। তিনি কামদেবের ন্যায় নিজের দেহকে সৃষ্টি করলেন, আর 16 বছরের তরুণের মতন যুবক হয়ে গেলেন। এমন আশ্চর্যজনক দিব্য শক্তি দেখে প্রেমলোচা বললেন, অহো কি অদ্ভুত শক্তি। তখন কণ্ডমুনি প্রেমলোচাকে বললেন, চলো আমরা বিহার করি। তো সদাভক্তরা, এইভাবে বিহার করতে করতে অনেক বছর কেটে গেল। তখন একদিন প্রেমলোচা বলল, স্বামী এবার আমি ফিরে যাব, আমি তো আমার পরিচয় দিয়ে দিয়েছি। কণ্ডমুনি বললেন, এই তো এলে, আর একটুখানি থেকে যাও। তাতে প্রেমলোচা রাজি হলো। আরো অনেক বছর কেটে গেল। তারপর আবার একদিন প্রেমলোচা বলল, স্বামী এবার আমি যাব,
তখনও কণ্ডমুনি একই কথা বললেন, এই তো এলে, আরো কিছুক্ষণ থেকে যাও। তারপরেও বহু বছর কেটে গেল। তারপরে একদিন কণ্ডমুনি প্রেমলোচাকে কিছু না বলেই হন্তদন্ত হয়ে তিনি আশ্রম থেকে বেরোতে থাকলেন। তখন প্রেমলোচা বললেন যে, স্বামী আপনি কোথায় যাচ্ছেন? বলেই, সন্ধ্যা পূজা না দিলে অনর্থ হয়ে যাবে, আমি শীঘ্রই সন্ধ্যা পূজা দিয়ে আসছি, তুমি এখানেই থাকো। প্রেমলোচা এই কথা শুনে হাসতে থাকলেন। প্রেমলোচার হাসি দেখে কণ্ডমুনির মনে সন্দেহ হলো। তিনি বলল, তুমি আমাকে এইভাবে উপহাস করছো কেন? তখন প্রেমলোচা বলল, আপনি তো আরো অনেক সন্ধ্যা আরতি, সন্ধ্যা পূজা তো করেনি, তখন আপনার কোনো পাপ লাগেনি। তখন কণ্ডমুনি বলল, তুমি তো প্রভাতে এলে আর এখন বলছো অনেক সন্ধ্যা আমি দিইনি, তার মানে কি? তখন প্রেমলোচা কণ্ডমুনিকে বলল, আমি তো প্রভাতে এসছি, এ কথাটি দিয়ে সঠিক, কিন্তু আজ থেকে 970 বছর 6 মাস 3 দিন আগে আমি প্রভাতে এসেছি। কণ্ডমুনি এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন আর তিনি ভীষণ ক্রোধে ফেটে পড়লেন। তখন বললেন, এত বছর কেটে গেছে নাকি? প্রেমলোচা বলল, হ্যাঁ স্বামী, এত বছর কেটে গেছে, আমি এসছি আপনার কাছে 970 বছর 6 মাস 3 দিন আগে। তখন কণ্ডমুনি বুঝলেন তার যত ধ্যান তপ সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তিনি প্রেমলোচার উপরে প্রচন্ড রেগে গেলেন, কিন্তু তিনি বললেন যে, তোমাকে তো আমি অভিশাপ দেব না, যেহেতু তোমার গর্ভে আমার বীর্য রয়েছে, তাই তুমি এখনই আমার সম্মুখ থেকে চলে যাও, নচেত আমি তোমাকে অভিশাপ দেব। প্রেমলোচা কণ্ডমুনির মুখের পানে তাকিয়ে তিনি আর 1 মিনিটও সেখানে থাকলেন না। তিনি হন্তদন্ত হয়ে সেখান থেকে প্রায় দৌড়ানোর মতন চলে যেতে থাকলেন। তিনি ভয়ে তার শরীর থেকে ঘাম বেরোতে থাকলো। শরীরে সেই ঘাম গাছের পাতা দিয়ে মুছে ফেলতে ফেলতে চলে গেলেন, আর তার সেই ঘামের সাথেই কণ্ডমুনির বীর্য বেরিয়ে গেল। তখন যে পাতার বৃক্ষে তিনি ঘাম মুছছিলেন, সেই বৃক্ষ সেই ঘামকে শ্বেত বিন্দুতে পরিণত করতে থাকলো। আর শ্বেত বিন্দুতে পরিণত করতেই দক্ষিণাবায়ু জানলেন যে এর মধ্যে কণ্ডমুনির বীর্য রয়েছে। তাই তিনি সমস্ত শ্বেত বিন্দুকে একত্রিত করে একটি গর্ভের আকার দিলেন। গর্ভের আকার দেওয়াতেই চন্দ্রমা দেখলেন এটি কণ্ডমুনির সন্তান হতে যাচ্ছে। তাই তিনি সেই গর্ভকে পুষ্ট করতে থাকলেন। যখন সম্পূর্ণ হলো, তখন সেখান থেকে একটি সুন্দর কন্যার জন্ম হলো। তো শ্রোতাভক্তরা, এই কন্যার নাম হলো মরিষা। এই মরিষাকে আমাদের শাস্ত্রে অনেক অনেক জায়গায় বৃক্ষের কন্যা বলা হয়, যেহেতু বৃক্ষ সেই ঘামকে একত্রিত করে শ্বেত বিন্দুতে পরিণত করেছিল। কিন্তু আসলে এই মরিষা ছিল কণ্ডমুনির কন্যা। তো শ্রোতাভক্তরা, এই মরিষা অতীব সুন্দরী, দেবীর ন্যায় সুন্দরী ছিল। তার রূপের কথা ত্রিলোকে ছড়িয়ে পড়েছিল। আর পরবর্তীকালে এই মরিষার বিবাহ হয় প্রচেতা মহারিষির সঙ্গে। তো শ্রোতাভক্তরা, প্রচেতার নাম আপনারা সকলেই জানেন। এই মহারিষি প্রচেতার সঙ্গে মরিষার বিবাহ হয়, আর এই মরিষার গর্ভেই দক্ষের জন্ম হয়। শ্রোতাভক্তরা, বোঝা গেল, দক্ষ রাজের জন্ম এই মরিষার গর্ভে হয়, অর্থাৎ এই মরিষা হলো দক্ষের মাতা, আর মরিষার পিতা হলো কণ্ডমুনি। তো শ্রোতাভক্তরা, অজ্ঞাত অজানা কথা জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যুক্ত থেকে পুরো ভিডিওটি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।